নমস্কার। আবার একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নিয়ে আজকে ডিসকাশন শুরু করতে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে মানুষের জীবনের শোনা মাত্রই মনে হয় এক এক অভিশাপ। সবাই এটা আমরা মাঙ্গলিক দোষ বলে জানি। দেখুন, কথাটা মাঙ্গলিক মাঙ্গলিক মানে কি? যে কোনো মঙ্গল কার্য। তাহলে প্রথম কোশ্চেনটাই আসে যে কোনো মানুষ যদি মাঙ্গলিক হয় সেখানে দোষটা কোথায়? এগুলো ব্যাপার হচ্ছে যে আমাদের শাস্ত্রটা এমনভাবে একটা অ্যালাইন করা হয়েছে যে আপনার হরোস্কোপের মঙ্গল যদি ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ, এইট এবং দ্বাদশ মানে 12 হাউসে কোনোভাবে যদি মঙ্গল অবস্থান করে, সেই ব্যক্তিটি মাঙ্গলিক। এবং যে একবার শুনছে আমি মাঙ্গলিক, বাস হয়ে গেল, তার ব্লাড প্রেশার তো বাড়তে আরম্ভ করলো, তার পিতামাতার ঘুম নষ্ট। এবারে কথা হচ্ছে যে মঙ্গল তো বাবা কোনো একটা জায়গাতে তো প্লেস হবে। এইবারেই হরোস্কোপের এবার দেখুন লগ্ন চার্ট প্লাস চন্দ্র লগ্ন যদি দেখেন, চন্দ্রকুণ্ডলী, সেখানেও দেখবেন 1 4 7 8 12, সেখানেও মঙ্গল থাকলে মাঙ্গলিক। তো মানুষ যাবেটা কোথায়? তো এই কারণে আমাদের ইন্ডিয়ান পপুলেশনের 50 থেকে 60% মানুষই কিন্তু মাঙ্গলিক। তার মানে কি বলতে চাইছেন যারা মাঙ্গলিক তাদের বিয়ে শাদী হচ্ছে না? তারা খালি মাঙ্গলিক ছাড়া কাউকে বিয়ে করতে পারে না? বা যারা মাঙ্গলিককে বিয়ে করে তাদের কোনো ডিভোর্স হয় না? এটাই কি বলতে চাইছেন? আজকে এই আলোচনার শেষে বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এই যে মঙ্গলের যে দোষ, যেটা নিয়ে এত বিভ্রান্তি, এত মানুষের মাথা খাওয়া খেয়েই চলছে, এটা আসলে কি। আমাদের হরোস্কোপে এমন কতগুলো সিচুয়েশন আছে যে সিচুয়েশনে যদি মঙ্গল প্রেজেন্ট থাকে সেখানে মঙ্গলের দোষ যেটা, সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়, অটোমেটিক্যালি। যেমন প্রথম কন্ডিশন হচ্ছে যদি মঙ্গল কোনো জলরাশির ওপরে অবস্থান করে, জলরাশির মধ্যে, সেটা হতে পারে বৃশ্চিক, সেটা হতে পারে কর্কট, হতে পারে মীন, সেখানে কোনো মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না। কেন? মঙ্গলের যে উগ্রতা এই জলরাশির কারণে সেটা থাকে না। ক্লিয়ার? তার মানে প্রথম আপনাকে দেখতে হবে যে মঙ্গল যদি অগ্নি রাশিতে থাকে, যেমন সিংহ হলো, মেষ হলো, সেইখানে মঙ্গলের প্রভাব কিছুটা বাড়তে পারে। কিন্তু যেখানে জল রাশি সেখানে কি হবে? জলের মধ্যে আগুনের তো কোনো এক্সিস্টেন্স থাকেই না। তো ফার্স্ট কন্ডিশন এটা। এবার সেকেন্ড কন্ডিশন দেখুন, মঙ্গল মনে করুন কোন হাউসে আছেন, তার ডিগ্রিটা দেখুন, যদি 5 ডিগ্রির কম আর 27 ডিগ্রির উপরে থাকে তার তো কোনো ক্ষমতাই নেই, সে আবার কিসের মাঙ্গলিক? তাহলে সেকেন্ড কন্ডিশন হলো মঙ্গলের ডিগ্রি। মনে রাখবেন এগুলো। প্রথমেই দেখবেন যে কেউ আপনাকে বললো আরে বাবা 7th হাউসে মঙ্গল, তাহলে তো মারাত্মক। দেখা গেল সেই মঙ্গলের ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, সেই মঙ্গল আপনার কি ক্ষতি করবে? কিছুই করবে না। এবারে আরো কতগুলো কন্ডিশন আছে। মঙ্গল যদি বৃহস্পতির সাথে অবস্থান করে তাহলে মাঙ্গলিক হবে না। মঙ্গল যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রেও মাঙ্গলিক হবে না। মঙ্গলের উপরে যদি গুরুর দৃষ্টি থাকে বৃহস্পতির, তাহলেও মাঙ্গলিক দোষ হয় না। তো অনেকগুলো তো কন্ডিশন হয়ে গেল। এবার যদি বৃহস্পতির নক্ষত্রেও মঙ্গল যদি কোনোভাবে অবস্থান করে সেখানেও তার দোষ থাকে না। এবং চন্দ্রের কোনো নক্ষত্র এবং শুক্রের নক্ষত্রে যদি মঙ্গল থাকে সেখানেও মঙ্গলের দোষ হয় না। কারো লগ্ন চাটে যদি কোনো লগ্ন কুণ্ডলিতে যে লগ্নাধিপতি, লগ্নেশ যাকে বলে, সে যদি ভালো স্থানে অবস্থান করে সেখানেও মঙ্গলের দোষ দেখা যায়। আর মানে এটা তো হলো না যে মঙ্গল দোষ মানে কারো যদি থাকে মাঙ্গলিক যোগ, তার মানে তার যার থাকবে না তার সেই ক্ষেত্রে ডিভোর্স হতে পারে বা কোনো ডেথ হতে পারে। এর তো কোনো সাইন্টিফিক ব্যাখ্যাই নেই। এ তো সম্পূর্ণ একটা গালগপ্পর কাহানি যে মাঙ্গলিক আর নন মাঙ্গলিকে বিয়ে হলে একজনের মৃত্যু হতে পারে। কিন্তু জন্ম, মৃত্যু, বিবাহ, যার মনে করুন মৃত্যু হয়ে যাবে সেরকম কথা বলা হচ্ছে, তার যদি হরোস্কোপে মৃত্যুটাই না থাকে ওই সময়, তাহলে কি তার মৃত্যু হবে? সে তো বিধাতা দ্বারা নির্দিষ্ট, তার সে যখন জন্মালো সেই সময় তার আয়ু ঠিক হয়ে গেল। সে কি বিবাহের কারণে তার আয়ুটা কাট হয়ে যাবে না বেড়ে যাবে? তো এইসব স্থানগুলো কিন্তু কোনো বিজ্ঞানের সঙ্গে কোরিলেশন। মাঙ্গলিক যারা, তাদের কি হয় দেখুন, মঙ্গল মানে তো এনার্জি। সেই এনার্জি অত্যাধিক যখন হয়ে যায়, অত্যাধিক মানে তার মঙ্গলের ডিগ্রি বেশি অগ্নি রাশিতে, তখন তার মধ্যে একটা অ্যাগ্রেশন বেশি আসে। এবং যে কারণে যাদেরই মনে করুন মঙ্গলের কোনো রকম যোগ
আমি তো দোষ বলবো না, যোগ, তাদের কিন্তু অতি অবশ্যই একটি মুক্ত, মানে সাদা মুক্ত হলে খুবই ভালো হয়। পড়লে কিন্তু তার প্রভাব অনেকটা, মঙ্গলের যে প্রভাব সেগুলো অনেকটাই কম থাকে। আমরা এটা দেখে থেকে যে কোনো দেখবেন যেখানে মঙ্গলের ডিগ্রিগত অবস্থান ভালো, মানে 10 থেকে 15 মধ্যে, এবং মনে করুন মঙ্গল সপ্তম হাউসে, 7th হাউস বা 8th হাউস বা 12 হাউসে অবস্থান করছে, এই জাতীয় জাতক বা জাতিকাদের দেখবেন একটা ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু অতি অবশ্যই থাকবে। কেন এই জিনিসগুলোকে মেজার করতে গেলে মেডিকেল তো অবশ্যই আমরা আসবো সেই ব্যাপারে। কোনো জাতক জাতিকার যা বয়স, তার সঙ্গে যদি আপনি 90+ করেন, সেটা হবে তার সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যদি তার থেকে 40 মাইনাস করেন, সেটা হবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে যদি কোনো 30 বছরের কোনো জাতক বা জাতিকা হয়, তার সঙ্গে 90 যোগ করা মানে 120, আর 120 থেকে 40 মাইনাস করলে 80, তার মানে 120-80, এটা হচ্ছে নর্মাল প্রেশার। এবং যাদের মনে করুন মঙ্গলের একটু প্রভাব যার উপরে বেশি না, তাদের দেখবেন পালস রিদম যেটা, সেটা 90-এর নিচে আর নামে না, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা বেড়ে 100 পার হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু পরে বিবাহ পরবর্তী জীবনে কোনো একটা অ্যাঙ্গার বাই চান্স যদি তৈরি হয়ে যায়, এবং তার মধ্যে যখন ব্লাড সার্কুলেটরি সিস্টেম দ্রুত হতে থাকে, তখন তার কিন্তু টেম্পারামেন্ট লস হওয়ার চান্স থাকে। যাদের মনে করুন এইরকম মঙ্গলের প্রভাব বেশি যাদের উপরে, তাদের একটু ফুডিং হ্যাবিটটা লক্ষ্য করবেন। তারা বেশিরভাগই দেখবেন নন ভেজ ইটার। প্রত্যেক দিন তাদের হয় মাটন, নয় চিকেন, নালে মাছ, না ডিম, এটা ছাড়া তাদের চলে না। তাদের যে ডায়েট, সেই ডায়েটের মধ্যে ভেজিটেবলের স্থান কম হয়। তাদের ডাল খাওয়ার হ্যাবিটটা দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমাম মসুর ডালটাকে প্রেফার করে। দেখবেন তাদের যদি বলা হয় যে মুগ ডাল, এই ডাল, এটা খাওয়া, না ওগুলো ভালো লাগে না, মসুর ডাল। মানে যথাসম্ভব লালের এনার্জিগুলো, মানে হট এনার্জিগুলো ওরা ইচ্ছাকৃতভাবে তারা নেয়, এবং সেটাই তাদের ডিমান্ড থাকে শরীরে। কিছু কিছু মানুষের আপনারা আরেকটা ভাবেও দেখতে পারেন যে তাদের যে ডেট অফ বার্থ, যেটা সেই ডেট অফ বার্থের মধ্যে যদি মূলাঙ্কটা 9 হয়, যেমন 9 হতে পারে, 18 হতে পারে, 27 হতে পারে, এই জাতীয় মানুষের উপরও কিন্তু মঙ্গলের প্রভাব অত্যন্ত বেশি হয়। তারপরে দেখবেন তার ডেট অফ বার্থের মধ্যে 9-এর আধিক্য, মানে 3 বারের অধিক, মানে ডেট অফ বার্থের মধ্যে প্রথম টোটাল, তারপরে একটা মূলাঙ্ক মানে যে তারিখটার যোগফল, তারপরে সম্পূর্ণ ডেটটা মানে ডেট, মান্থ অ্যান্ড ইয়ারের যোগফল, এবং সেখানেও যদি আবার 9 আসে, সেই জাতীয় মানুষের উপরে মঙ্গলের প্রভাব অত্যন্ত বেশি থাকে। এবারে আমরা জানব যে যদিও বা কোনো মানুষ মাঙ্গলিক হয়ে থাকে, হরস্কোপের কোন হাউসগুলো একটু বিপজ্জনক। যেমন সেটা হলো 7th হাউস আর হচ্ছে 12 হাউস। এই দুটো হাউস হচ্ছে কিছুটা হলেও বিপজ্জনক। এই দুটো জায়গাতে যদি মঙ্গল অবস্থান করে, এবং মঙ্গলের ডিগ্রিগত, আবার বলছি ডিগ্রিগত পজিশন যদি 10 থেকে 15 বা 16-র মধ্যে থাকে, বা 20-র মধ্যেও থাকে, 10 to 20, তাহলেও জানবেন এখানে কিন্তু মঙ্গল খুব প্রভাবশালী, খুব প্রভাবশালী। এবং 7ম হাউস মানে তার বিবাহিত জীবনের যে পার্টনারের সঙ্গে প্রতিটা পদে 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 একটা অমিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখা যায়। কারণ হচ্ছে একজনের মধ্যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম মানে আরেকজনের থেকে অনেক বেশি হট, কেন সে মঙ্গলের প্রভাবে কিন্তু বলিয়ান, আরেকজন কিন্তু সেই অনুযায়ী শীতল। তো এই স্থানে যে জাতক বা জাতিকাটি মঙ্গলের যোগের শিকার, সে কিন্তু সবসময় একটা ডমিনেট করার চেষ্টা করে থাকে। সেটা সবসময় তার পার্টনার অ্যাকসেপ্ট করবে, নট নেসেসারি। এই জায়গাগুলো কিন্তু বিভ্রান্তির কারণ কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। মঙ্গল সবচেয়ে বিপজ্জনক হয় কখন জানেন? যখন কেতু যুক্ত হয়। এমনকি কেতুর যে নক্ষত্র, সেই কেতুর নক্ষত্র যেমন অশ্বিনী, মঘা ও মূলা, এই নক্ষত্রগুলোতেও যদি কোনোভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মূলা নক্ষত্র, একটু খেয়াল রাখবেন, মূলা নক্ষত্রে মঙ্গলের অবস্থান খুব একটা শুভ বলা হয়নি। কারণ এই নক্ষত্রটার কিছুটা টেন্ডেন্সি আছে, মানে অকাল মৃত্যু যোগের একটা টেন্ডেন্সি তৈরি করে দিতে পারে। তারপর দেখবেন মঙ্গল যদি কোনো অগ্নি রাশি যেমন সিংহ বা মেষ, এইগুলোতেও যদি অবস্থান করে, সেখানেও কিন্তু মঙ্গলের উগ্রতা বাড়ে।
এবারে কথা হলো, মনে করুন একটি বিবাহের প্রস্তাব, কোনো এক পাত্র পাত্রী, একজন মাঙ্গলিক আরেকজন মাঙ্গলিক নয়, কি করবেন? বিবাহটা ক্যান্সেল করবেন? নো। কি করবেন সেই সময়? হরোস্কোপ দেখিয়ে আগে জানবেন যে সেই বিবাহ তার টিকবে কিনা, সেটাও সেকেন্ডারি। আপনাকে যেটা প্রথম করতে হবে, আজকে আমরাই প্রথম ইউটিউবে ডিসকাস করছি, শুনে নিন ভালো করে। পাত্র পাত্রী দুজনেরই, জাতক এবং জাতিকা, তাদের কমপ্লিট মেডিকেল চেক আপ করবেন। কি কি প্যারামিটার চেক করবেন এবার একটু শুনে নিন। যেমন প্রথম হচ্ছে তার ব্লাড গ্রুপ টেস্ট, দ্যাট ইজ মাস্ট। তারপরে হলো তার ফার্টিলিটি টেস্ট, এটাও করতে হবে। তারপরে হলো তার জেনেরিক কোনো ডিসঅর্ডার কোনো কিছু আছে কিনা। যদি কোনো রকম জেনেরিক ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু সেগুলো আইডেন্টিফাই যেন হয়। অতঃপর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ যদি কিছু থাকে সেগুলো শুড কাম প্রপারলি। সার্কুলেটরি টেস্ট, যেমন লিপিড প্রোফাইল এবং আপনার পালস রেটিং, এইগুলো। কেন সার্কুলেটরি সিস্টেমে যদি কোনো একটা 30 বছরের যুবক বা যুবতীর দেখা যায় অল্প বয়সী লিপিড প্রোফাইলে ডিসব্যালেন্স আছে, সেখানেও কিন্তু একটা সমস্যার কারণ ঘটতে পারে। তারপরে দেখবেন ক্রনিক কোনো ডিসঅর্ডার আছে কিনা। আজকের দিনে মানুষ যে ভুলটা করছে, একটি অজানা অচেনা যুবক বা যুবতী আরেকজনকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করছে, তাদের প্রথম কন্ডিশনটাই হবে, আর দে মেডিকেলি ফিট টু অ্যাকসেপ্ট ইচ আদার। প্রথম কন্ডিশনটাই হলো তারা মেডিকেলি ফিট কিনা। কারণ একটা জিনিস আজকে ওপেনলি বলে দিচ্ছি, এই যে মাঙ্গলিক দোষের জন্য অনেক সময় শোনেন তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিসপুট, তার কারণটা কিন্তু অনেক সময়ই মেডিকেল গ্রাউন্ড। অনেক ক্ষেত্রেই একটা অ্যাবসেন্স অফ বেড প্লেজার, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। আর দোষটা পড়ে মঙ্গলের। দেখা গেল একজনের মেডিকেলি সে কোনো একটা জায়গাতে ইনকম্পিটেন্ট এবং তার ডিজায়ারটা কম, আরেকজনের বেশি। এই সব জিনিসগুলো কিন্তু মেডিকেলি যদি টেস্টটা করা হয়, এগুলো কিন্তু হাইলাইটেড হলে তার ট্রিটমেন্ট করার পরে দে মাস্ট গো ফর অ্যান এগ্রিমেন্ট। তখন তারপরে দেখবেন হরোস্কোপ বিচার করে, যে তার লগ্ন বিচার বলুন বা পজিশনাল জাজমেন্ট বলুন, যেটাই বলুন, কোন হাউসে মঙ্গল অবস্থান করছে, কি তার পরিস্থিতি। এবং সবচেয়ে বড় যে দুটো জিনিস দেখার আছে, যখনই আপনি হরোস্কোপে ঘুরে আসবেন, শুধু মঙ্গল এককভাবে কিন্তু কোনো বিবাহের সমস্যার কারণ নয়, তার সঙ্গে বৃহস্পতি এবং শুক্র দেখতে হবে ঠিক পজিশনে আছে কিনা। আমরা সমস্ত দোষের ভার কিন্তু মঙ্গলের ঘাড়ে চাপিয়ে দিই, এবং মঙ্গল একটু ভয়ানক হয় যখন কেতুর সঙ্গে কানেকশন। এককভাবে মঙ্গলও কিন্তু অতটা ঝামেলা করে না। মঙ্গল যদি শনির সাথেও থাকে, সেখানেও কিন্তু শনিদেবের চোখ রাঙানির ভয়ে মঙ্গল চুপ করে থাকে। তার মানে মঙ্গল খালি কেতু এবং কিছুটা হলেও রাহু যদি যুক্ত হয়ে থাকে, তাহলেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এবারে আপনার মনে করুন মাঙ্গলিক দোষ আপনাকে বলেছে অ্যাস্ট্রোলজার আছে, তো এবারে আপনাকে তো এটা ম্যানেজ করতে হবে। কি করবেন? সবচেয়ে ভালো উপায় আজকে কয়েকটা বলে দিচ্ছি, এগুলো একটু নোট করুন। ইমিডিয়েটলি শুরু করুন। মঙ্গলের বস্তু কি? লাল রং, মুসুর ডাল, লাল মিষ্টি, এগুলো হচ্ছে মঙ্গলের জিনিস। এগুলো দান করা শুরু করে দিন। কাকে দান করবেন? যে কোনো দেখবেন ওই কামারশালা, সেখানে শ্রমিকরা কাজ করে, সেই কামারশালাতে লেবারদের পারলে একটুখানি লাল কোনো বস্ত্র বা কোনো লাল মিষ্টি, এগুলো দান করুন। লাল বস্ত্র দান করুন। সূর্যদেবকে জল দেবেন লাল কুমকুম দিয়ে, মানে আপনি লালটাকে ড্রেন আউট করুন, যতটা পারেন লালকে ড্রেন আউট করুন। তাই বলে লাল বস্ত্র পরবেন না। একটা লাল টি শার্ট পরে গিয়ে লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়াবেন, আর আপনি মাঙ্গলিক, মানে মঙ্গলের প্রভাবশালী, মঙ্গলকে কিন্তু আরো আপনাকে সেখানে ক্ষতি করে আরো বিপজ্জনক অবস্থায় নিয়ে যাবে। সেই সময় আপনি আপনার টেম্পারামেন্ট ঠিক রাখতে পারবেন না। তো একটা হলো লাল বস্ত্র দান, লাল বস্তু দান, আর হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল খাওয়াটা ভুলে যান। মনে করুন মুসুর ডাল বলে কোনো ডাল নেই। আপনারা হয়তো কোনোদিন শোনেননি, কিন্তু যারা দেখবেন মুসুর ডাল খায়, তাদের কিন্তু এমনিতেও মঙ্গলের প্রভাব খারাপ হয়। মানে যাদের মাঙ্গলিক নয় তারা খেতেই পারে, অবশ্যই খেতে পারে, কিন্তু মুসুর ডালকে চেষ্টা করুন দান করতে। সবচেয়ে ভালো হয় শিবলিঙ্গে মাথার উপরে বাবার মাথায় মুসুর ডাল দান করিয়ে মঙ্গলের প্রভাব থেকে অনেকটাই ভালো থাকে। ভূমিতে বসা অভ্যেস করুন।
আমাদের তো ভূমির সঙ্গে সম্পর্কই নেই, তো মঙ্গল আমাকে দেখবে কেন? হতে পারে আমি মাঙ্গলিক, যেদিন থেকে আপনি ভূমিতে বসা আরম্ভ করবেন না, সেদিন থেকে দেখবেন আপনার ওই মাঙ্গলিক যে প্রবলেমগুলো সেগুলো ভূমি অ্যাবজর্ব করে নিয়েছে। তারপর সূর্যদেবকে যখন আপনি লাল কুমকুম দিয়ে অর্ঘ্য দেবেন, সেখানেও মঙ্গলের উগ্রতা কিন্তু ড্রেন আউট হয়ে যাবে। এগুলো বলে রাখলাম ভালো করে, এইগুলোকে অভ্যেস। মঙ্গলের একটা বীজ মন্ত্র আছে, ওম অং অঙ্গারকায় নমঃ। এটা দিনের মধ্যে 11 বার করে অতি অবশ্যই পাঠ করবেন। এবং ভূমিতে বসে আহারটুকু করুন না ভাই, কিছুদিন করে দেখুন না। কোনো একটা বিয়ের যোগ, এটা একটা দুর্লভ জিনিস। এবং এটা আপনাকে কেউ বললো, আরে বাবা মেয়ে তো মাঙ্গলিক, ছেলে তো মাঙ্গলিক, বিয়ে দিলে তো শেষ হয়ে যাবে, এই পাপ কাজগুলো কেউ করবেন না। কারণ তাদের মাথার মধ্যে যখন আপনি এটা ঢুকিয়ে দেবেন না, তার ওই জিনিসটা ঘটবে। কিন্তু এই পাপ কাজগুলো করবেন না। আরেকটা গোল্ডেন রুল বলে দিচ্ছি, কোনো জাতক বা জাতিকাদের বিশেষ করে লগ্ন সপ্তম, অষ্টম আর দ্বাদশ এই স্থানে যদি মঙ্গল অবস্থান করে, প্রবাল, লাল প্রবাল ভুল করেও ধারণ করবেন না। যারা ধারণ করে আছেন দয়া করে খুলে দিন। কারণ মঙ্গলকে ওই সময় টপ আপ করা মানে মৃত্যুকে ডেকে আনা। একে তো সে প্রভাবশালী, তার মধ্যে সে আবার তাকে টপ আপ করেছে। তো যারাই মঙ্গলের মাঙ্গলিক অথচ তারা কিন্তু প্রবাল ধারণ করে আছেন, গৈরিক প্রবাল কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে, তাও জ্যোতিষীর পরামর্শে, নিজে থেকে করবেন না। লাল কাপড় পরা, লাল টি শার্ট পরা, আবার বলছি এগুলো বন্ধ করুন। মঙ্গল দোষ নাশের জন্য একটা যজ্ঞও হয়, সেই যজ্ঞের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই মঙ্গলের যে উগ্রতা সেগুলোকে কম করা যায়। আমাদের ঢাকুরিয়া বগলামুখী আশ্রম, সেখানে কিন্তু এই মাঙ্গলিক দোষ খণ্ডনের এই প্রসেসগুলো বছরে কি একবার কি দুবার হয়। একটু আমাদের চ্যানেলগুলোকে ফলো করবেন, তাহলে জানতে পারবেন কোন সময় সেগুলো হচ্ছে। সেই জিনিসগুলোকে একটু অ্যাটেন্ড করবেন। অ্যাট দ্য এন্ড, এই যে এতগুলো কথা বলে দিলাম, কোনো একটা বিবাহ সম্বন্ধ আপনি করেছেন, তো প্রথমেই তো জানবার চেষ্টা করবেন তার দুজনের জন্ম তারিখ। দেখলেন কারো একজনের জন্ম তারিখে মেনলি আপনাকে যেটা দেখতে হবে 7 আর 12, বাকিগুলো ম্যানেজেবল, কোনো অসুবিধা নেই। যদি আপনি দেখেন যে 7th হাউস বা 12 হাউসে মঙ্গল অবস্থান করছে, দেখবেন সেই রাশিটা কি। যদি অগ্নি রাশিতে অবস্থান করে তাহলে অবশ্যই একটু চিন্তা করবে। কিন্তু জল রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, বা বৃহস্পতির দৃষ্টি থাকে কোনো রকমে, বা চন্দ্রের কোনো রকম কানেকশন থাকে তার সাথে, বা এমনকি শুক্রেরও যদি দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এটা হলো প্রথম কন্ডিশন। এবং সেই ক্ষেত্রে আপনার কন্ডিশন একটাই হবে, 2 জাতক ও জাতিকার মেডিকেল টেস্টটা অতি অবশ্য করিয়ে নেওয়া। আবার বলছি, মেডিকেল টেস্ট। আপনারা কিন্তু ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজির ওপর ভরসা করে বেশি বসছেন, মেডিকেল দিকটা ইগনোর করে। আর যত দেখবেন, যত ডিভোর্স ফিভোর্স যেগুলোই হয়েছে না, এগুলো কিন্তু মেডিকেল একটা গ্রাউন্ড পেছনে লুকিয়ে আছে, যেটা আপনাদের ওপেনলি আর বেশি খোলাখুলি বলতে পারছি না। একটা মেডিকেলের গ্রাউন্ড কিন্তু থেকে যাচ্ছে। অতএব দুজনেই যদি মেডিকেলি ফিট থাকে, তাদের কিন্তু ডিস্টারবেন্স হওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। শুধু একটা প্ল্যানেটের খেয়ে দিয়ে কাজ নেই, আপনার পেছনে ইয়ে করতে যাবে, বিপদ ডেকে আনতে যাবে, এরকম হয় না ভাই। অনেক ক্ষেত্রে 90% মানুষের ফ্যামিলি ডিস্টারবেন্সের কারণ কিন্তু ফিজিক্যাল কোনো ইনএবিলিটিস। এটা আবার বলে দিলাম। আপনাদের অ্যাস্ট্রোলজাররা বলবে, আরে না না, মঙ্গল তো এই স্থানে ছিল, এই ডিগ্রিতে ছিল, সবই ঠিক আছে, কিন্তু মূল কারণটা কিন্তু মেডিকেল হয়ে দাঁড়ায়। অতএব যেখানেই বিবাহ সম্বন্ধ করবেন, প্রথম কন্ডিশনটাই মেডিকেল, এটা মনে রাখবেন। তারপর অতি অবশ্যই অ্যাস্ট্রোলজি। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। চেষ্টা করবেন এই জিনিসটা যতটা পারবেন লোকের মধ্যে ছড়িয়ে দিতে, কেন মঙ্গলের এই দোষ মানুষের মধ্যে ভয় হয়ে একদম রেজিস্টার হয়ে আছে। যতটা পারবেন এটাকে প্রচার করবেন, আর আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করতে থাকবেন, আর আমাদের শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকুন।